সুপ্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি অ্যান্থনি মাসকারেনহাস প্রণীত দ্য রেপ অব বাংলাদেশ গ্রন্থটির নির্বাচন পূর্ব টালবাহানা এই অনুচ্ছেদটির বাকি অংশ নিয়ে। উল্লসিত জনগণ পরিষদের সংবিধান প্রণয়নের সিদ্ধান্ত ও ইয়াহিয়া খানের মীমাংসিত সমস্যাবলীর ঘোষণার ক্ষমতা হ্রাস করার কথায় মোটেই উদ্বিগ্ন হয়নি। এমনকি প্রেসিডেন্ট যে আইনগত কাঠামো ও 120 দিনের মধ্যে সংবিধান প্রণয়নের যে আদেশ জারি করেছেন, সেসব নিয়েও জনগণকে কোনো রকম উদ্বিগ্ন হতে দেখা যায়নি। নতুন পরিষদের ভোটের পদ্ধতি সম্পর্কে সিদ্ধান্ত এবং প্রাদেশিক স্বায়ত্তশাসনের মতো উত্তেজনাময়ী সমস্যা পরিষদ কর্তৃক সংবিধান প্রণয়নের বিরাট বাধা হয়ে দাঁড়াবে। যদি সেটা আশা করা যায়, পরিষদ ছোট ছোট দল দ্বারা গঠিত হয়, জনগণ এক ইউনিট ভেঙে দেয়া এবং একজনের এক ভোট ভিত্তিক প্রতিনিধিত্ব নিয়ে খুবই সন্তুষ্ট ছিল এবং তারা ক্ষমতা হস্তান্তরের আশায় বিভোর ছিল এবং অন্যান্য বিষয়ে একটা দ্রুত সমঝোতায় পৌঁছাতে যাবে এটা সকলেই ধরে নিয়েছিল। ইয়াহিয়া খান এক হাতে গাজর এবং চতুরভাবে অন্য হাতে চাবুক লুকিয়ে রেখেছিলেন। 4 মাস পরে যখন আইনগত কাঠামো আদেশ প্রকাশিত হলো, তখনই অনুভূত হলো আসল সমস্যা। হ্যাঁ, 4 মাস পরে যখন আইনগত কাঠামো আদেশ প্রকাশিত হলো, তখনই অনুভূত হলো আসল সমস্যা। কৌতূহল উদ্দীপক সামঞ্জস্য রক্ষা করে ঘটনাটি ঘটেছিল এপ্রিল ফুলের দিনে। পাকিস্তানে এরূপ ঘটনার নজির অজস্র মিলবে। আইনগত কাঠামো আদেশে যে ইয়াহিয়া খানের দুর্বিসন্ধি প্রকাশ পেয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। 25 নং অনুচ্ছেদে বলা হয়েছে, জাতীয় পরিষদ কর্তৃক গৃহীত সংবিধান বিলকে প্রেসিডেন্টের অনুমোদনের জন্য উপস্থাপন করিতে বাধ্য থাকিবে। প্রেসিডেন্ট যদি সংবিধান বিল অনুমোদন না করেন, তাহলে জাতীয় পরিষদ বাতিল বলিয়া গণ্য হইবে। 27 নং অনুচ্ছেদের রায় হল, 1. এই আদেশের কোনো শর্তের ব্যাখ্যা সম্পর্কে কোনো প্রশ্ন বা সন্দেহ দেখা দিলে তাহা প্রেসিডেন্টের সিদ্ধান্তের মাধ্যমে মীমাংসিত হইবে। এইরূপ সিদ্ধান্ত হইবে চূড়ান্ত এবং তাহা কোনো আদালতে উত্থাপিত হইতে পারিবে না। 2. এই আদেশের যে কোনো সংশোধনীয় ক্ষমতা থাকিবে প্রেসিডেন্টের হাতে, পরিষদের হাতে নয়। এই আদেশ অনুযায়ী পরিষদের সদস্যগণ নির্ধারিত শপথ গ্রহণে বাধ্য থাকিবেন। শপথনামায় অন্যান্য কথার মধ্যে 1970 সালের আইনগত কাঠামো আদেশের শর্তাবলী এবং সেই আদেশ বিধৃত পরিষদের আইন ও বিধি অনুযায়ী বিশ্বস্ততার সহিত কর্তব্য পালনের কথাও জোর দিয়ে বলা হয়েছে। এই আদেশে সমান উপযোগিতার ওপর দৃঢ়ভাবে 5টি মূলনীতির ভিত্তিতে নতুন সংবিধান প্রণয়ন করা হবে। 20 নং অনুচ্ছেদে স্বতন্ত্রভাবে বিধৃত হয়েছে, সংবিধান এমনভাবে প্রণীত হইবে যাহাতে নিম্নলিখিত মৌলিক নীতিগুলো অন্তর্ভুক্ত হইতে বাধ্য থাকিবে। পাকিস্তানে একটি যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র হইবে, যাহা ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান নামে এবং পরবর্তীকালে পাকিস্তানের অন্তর্ভুক্ত অঞ্চল হইবে, তাহা ওই নামে পরিচিত হইবে। ইহাতে প্রদেশগুলো ও অন্যান্য অঞ্চলে বর্তমান অবস্থা ও যুক্তরাষ্ট্রে এমনভাবে মিলিত হইবে যেন স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা এবং পাকিস্তানের জাতীয় সংহতি নিশ্চিত হয় এবং যুক্তরাষ্ট্রের অখণ্ডতা কোনো মতে দুর্বল না হয়। 2. এর ক, ইসলামী জীবন আদর্শ, যাহা পাকিস্তান সৃষ্টির মূল ভিত্তি, তাহা অবশ্যই রক্ষিত হতে হইবে। খ, রাষ্ট্রপ্রধানকে একজন মুসলমান হতে হইবে। 3 ক,
জনসংখ্যা এবং প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে যুক্তরাষ্ট্রীয় ও প্রাদেশিক পরিষদগুলোতে প্রত্যক্ষ ও অবাধ নির্বাচন ব্যবস্থার পর্যাবৃত্তের মাধ্যমে গণতন্ত্রের মৌলিক নীতিমালার নিশ্চয়তা বিধান করিতে হইবে। 3 খ, নাগরিকদের মৌলিক অধিকারসমূহ নির্দিষ্টভাবে লিপিবদ্ধ হইবে এবং সেইগুলি মানিয়া চলিতে বিধান রাখিতে হইবে। 3 গ, ন্যায় বিচার ও মৌলিক অধিকার নির্বাচন নিশ্চিতকরণে বিচার বিভাগের স্বাধীনতা থাকিতে হইবে, অর্থাৎ আইনের শাসন নিশ্চিত করিতে বিচার বিভাগের স্বাধীনতা থাকিতে হইবে। 4, যুক্তরাষ্ট্র ও প্রদেশগুলোর মধ্যে আইন প্রণয়ন, প্রশাসনিক ও আর্থিক যাবতীয় ক্ষমতা এমনভাবে বন্টন করিতে হইবে যাহাতে প্রদেশগুলোর সর্বাধিক স্বায়ত্তশাসন ও সর্বোচ্চ পরিমাণে আইন প্রণয়ন, প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্জন করিতে পারে। তবে যুক্তরাষ্ট্রীয় সরকারের আইন প্রণয়ন, প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সহ যথেষ্ট ক্ষমতা থাকিতে হইবে, যাহাতে বৈদেশিক ও অভ্যন্তরীণ বিষয়াদি সম্বন্ধীয় দায়িত্ব পালনে এবং দেশের স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সমর্থ হয়। 5 এর ক, ইহা নিশ্চিত করিতে হইবে যে পাকিস্তানের সব অঞ্চলের জনসাধারণ যাহাতে পূর্ণাঙ্গভাবে সকল প্রকারের জাতীয় কাজকর্মে অংশগ্রহণ করিতে পারে। 5 খ, একটি সুনির্দিষ্টকালে যাহাতে সকল প্রদেশগুলোর এবং প্রাদেশিক বিভিন্ন অঞ্চলসমূহের মধ্যেকার আর্থিক ও অন্যান্য বৈষম্য সাংবিধানিক আইন ও অন্যান্য পদক্ষেপের মাধ্যমে দূরীভূত হয়। আমি আইনগত কাঠামো আদেশ থেকে বিস্তারিতভাবে উদ্ধৃতি দিয়েছি, কেননা এতে জড়িয়ে থাকা অন্তর্বেদনা স্পষ্ট হয়। যাই হোক, শেষ কথা হলো, নির্বাচিত সদস্যগণ যতই খোশখেয়ালে বুধ হন না কেন, জাতীয় পরিষদ কিছুতেই একটি সার্বভৌম সংস্থা হবে না। এটা হবে প্রেসিডেন্টের খেয়াল খুশি মতো একটা খসড়া সংবিধান প্রণয়নকারী প্রতিষ্ঠান। এই খেয়ালকে ইয়াহিয়া খান সুবিধা মতো ব্যাখ্যা দিতে পারবেন এবং সংবিধান প্রণয়নের প্রথম ও চতুর্থ নীতির পরস্পর বিরোধী শর্তের মাধ্যমে ইয়াহিয়া খান সুকৌশলে রাজনৈতিক অচলাবস্থা ও পারস্পরিক অবিশ্বাসের বীজ বপন করেছেন। একদিকে বলা হয়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা, অপরদিকে বিপরীত শর্ত জুড়ে উত্থাপিত হয়েছে প্রদেশগুলো পাবে সর্বাধিক স্বায়ত্ত শাসন, অর্থাৎ সর্বাধিক পরিমাণে আইন প্রণয়নী, প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা। মোদ্দা কথা হলো, একই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে দিতে হবে সর্বাধিক পরিমাণে আইন প্রণয়নী, প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা, যাতে বৈদেশিক ও অভ্যন্তরীণ দায়িত্বসমূহ পালন করতে পারে। কাউকে এ ধরনের ক্ষমতা বা দায়িত্ব অর্পণের অসঙ্গতি প্রতিষ্ঠা করতে অভিধান চর্চার প্রয়োজন হবে না। প্রাদেশিক এবং ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতায় রাজনৈতিক পরিবেশ ইতোমধ্যেই যেভাবে তিক্ততায় দূষিত হয়েছে, তাতে ইয়াহিয়া খান একটা রাজনৈতিক মোচড় দিতে চেয়েছিলেন, যা পাকিস্তানের কুণ্ডলি পাকানো রাজনীতিকে আরও অসম্ভব করে তোলে। নির্বাচনের পূর্বে রাজনৈতিক দলসমূহ স্ব কর্মসূচির যথার্থতা প্রমাণের জন্য 4 নং নীতির যথেচ্ছ ব্যাখ্যা দিতে পারে, কিন্তু পরিষদের অভ্যন্তরে ভালোভাবে অচলাবস্থা নিশ্চিত করা যাবে না। এমতাবস্থায় জনগণের সব সময়ের বন্ধু ও রক্ষক জেনারেল ইয়াহিয়া খান বলবেন, জাতীয় স্বার্থ ওটা চায় না, চাই এটা। এই মতলবে তিনি আইন কাঠামো ব্যাখ্যাদানের সর্বময় সফলতা সুনির্দিষ্টভাবে নিজের জন্য সংরক্ষিত রেখেছেন। এমনকি দৃশ্যত অসম্ভব ঘটনার ফলে পরিষদ যদি বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারেও, তথাপি সংবিধান বিল যদি তার পরিকল্পনা ও আকাঙ্ক্ষার অনুরূপ না হয়, তাহলে তিনি তার সম্মতি দানে স্থগিত রাখতে পারবেন। ইয়াহিয়া খান সবশেষে তার দাঁত দেখালেন। হ্যাঁ, অনুপকারী হবে না
বলে যা একসময় মনে করা হয়েছিল সে আইনগত কাঠামোর সামগ্রিক ফলাফল হলো ধাঁধা লাগানো। ইয়াহিয়া খান সবশেষে তার দাঁত দেখালেন। ইতোমধ্যে প্রতিবাদের দেরি হয়ে গেছে। নববর্ষের দিনে রাজনীতি শুরু হলে পুরনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও বিতর্কের নূতন জীবন পেল। রাস্তায় রাস্তায় সংঘর্ষ ও অন্যান্য বিশৃঙ্খলার উদ্ভব হলে শাসক চক্র এটাকে রাজনৈতিক দায়িত্বহীনতার প্রমাণস্বরূপ নিন্দা জ্ঞাপন করতে দেরি করেননি। জনসাধারণের মনে তাদের ভাবী নেতৃবৃন্দর যোগ্যতা সম্পর্কে সংশয়ের সৃষ্টি করল। এমতো অবস্থায় ইয়াহিয়া খান বিচক্ষণতার সঙ্গে তার প্রস্তাবাবলী পেশ করলেন, যা ছিল সকলের প্রশ্ন অথবা কারোরই না। হ্যাঁ, এই অবস্থায় ইয়াহিয়া খান বিচক্ষণতার সঙ্গে তার প্রস্তাব সমূহ পেশ করেছিলেন, যা ছিল সকলের প্রশ্ন অথবা কারোরই না। ধন্যবাদ সবাইকে। আজকের পর্ব এতটুকু পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন পাঠ নিয়ে। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। জনগণের বোকামি আবার সর্বনাশের কারণ বলে প্রমাণিত হল। রাজনীতিবিদেরা তাদের ভূমিকার জন্য দেখতে পেলেন নির্বাচন এবং মন্ত্রিত্বের আশা। তাদের এসবের লোভ সামলানো দায়। কাজেই পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান এবং পশ্চিম পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো এই জ্বালাতন সহ্য করে আমলাতান্ত্রিক সামরিক অক্টোপাসের বিরুদ্ধে তাদের নিজেদের অধিকার অর্জনের উত্তম সুযোগের প্রত্যাশা করলেন। অন্তত আওয়ামী লীগের জন্য এটা সুদূর পরাহত ছিল না। জেনারেল ইয়াহিয়া খান আগেই নির্ভুলভাবে অনুমান করেছিলেন যে সংবিধান প্রণয়নের কাজে প্রধান বাধা আসবে পূর্ব পাকিস্তান থেকে। পশ্চিমের স্বদেশবাসীদের তুলনায় সেখানকার জনগণ রাজনৈতিকভাবে অধিক সচেতন ছিলেন। 2 যুগেরও অধিক কাল থেকে শোষিত হওয়ার পর তারা সরকারি কর্তৃত্ব লাভের বিষয়ে সন্দিহান। সুতরাং সন্দেহমুক্ত করতে তিনি সুচতুর চাল চাললেন। যদি তাদের মন জয় করে উদ্দেশ্য সিদ্ধি করা যায়, হ্যাঁ, তিনি ভাবলেন যদি তাদের মন জয় করে উদ্দেশ্য সিদ্ধি করা যায়। কৌশলটি ছিল সরল অথচ যথেষ্ট ফলদায়ক। ক্ষমতা গ্রহণের কয়েক মাসের মধ্যেই তিনি কেন্দ্রীয় সেক্রেটারিয়েটের উচ্চ পদে কয়েকজন বাঙালি অন্তর্ভুক্ত করে এদের চেহারা পাল্টে দিলেন। মন্ত্রণালয়ের সচিব পদে আগে যেখানে 2 বা 3 জন বাঙালি সচিব ছিলেন, স্বল্পকালের মধ্যে তাদের সংখ্যা 3 জন বৃদ্ধি পেল। কেন্দ্রীয় ব্যাংকে, পরিকল্পনা কমিশনে, সরকারি কর্পোরেশনগুলোতে, পাকিস্তানি দূতাবাসে এবং সরকারি বেতার ও টেলিভিশনের চাকুরিতেও বাঙালিদের প্রবেশ ঘটতে লাগল। বিদেশে সরকারি প্রতিনিধিত্বে বাঙালিরা প্রাধান্য পেল। পূর্ব পাকিস্তানের পত্রিকাগুলোর সম্পাদক ও সাংবাদিকগণ সকলে বাঙালি না হয়েও প্রেসিডেন্টের সফরসঙ্গী ও বৈদেশিক ভোজসভায় অগ্রাধিকার পেলেন। এ সম্প্রসারিত কার্যক্রমের সঙ্গে প্রচারের মাত্রা বেড়ে গেল। তারপর নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আহসানকে পূর্ব পাকিস্তানের গভর্নর নিযুক্ত করা হলো। এই ভদ্র ও যোগ্য অফিসার কয়েক বছরের জন্য এই প্রদেশের নৌ পরিবহন সংস্থার চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হলেন। সে সময়ে তার নিরপেক্ষতা ও বিচক্ষণতার জন্য সামাজিক সুনামের যথাযোগ্য সম্মান অর্জন করেছিলেন। তিনি ছিলেন বাঙালিদের প্রিয়। বাঙালিরা তার নিয়োগকে অভিনন্দিত করেছিলেন। সর্বোপরি ছিল বাঙালিদের জন্য ইয়াহিয়া খানের দরদ প্রকাশের পুনরুক্তি। 1969 সালের 28 জুলাই তারিখে রেডিও ও টেলিভিশনে প্রদত্ত ভাষণে প্রেসিডেন্ট সর্বসমক্ষে স্বীকার করেছেন যে জাতীয় পর্যায়ে ও জাতীয় কার্যক্রমের কোনো কোনো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পূর্ণ ভূমিকা পালনের সুযোগ না পাওয়ায় পূর্ব পাকিস্তানিরা যে অবহেলিত তা
সম্পূর্ণ ন্যায়সঙ্গত। তিনি ঘোষণা করলেন যে সেনা বিভাগে বাঙালিদের অন্তর্ভুক্তির সংখ্যা এখন থেকে দ্বিগুণ করা হবে এবং দেশরক্ষা বাহিনীগুলোতে পূর্ব পাকিস্তানের প্রতিনিধিত্বের সংখ্যা বৃদ্ধি চলতেই থাকবে বলে প্রতিশ্রুতি দিলেন। এ সমস্ত ঘটনা বাঙালিদের প্রতিপত্তি সম্পর্কে পশ্চিম পাকিস্তানের কিছু সংখ্যক লোকের মনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করলেও বাঙালিরা এগুলোকে লুফে নিল। শাসকবর্গ অতীতে কখনো তাদের সঙ্গে এমন ব্যবহার করেননি। তারপর আইনগত কাঠামো সম্পর্কে বাঙালিদের সন্দেহ নিরসনার্থে ইয়াহিয়া খান নিজেকে আরও এগিয়ে নিলেন। প্রতিনিধিত্বের সংখ্যা, সাম্যনীতি বাতিলকরণ এবং এই সমস্ত কৌশলের মধ্যে তখন কিন্তু একটা মারাত্মক ভুল ছিল এবং সর্বনাশের মূল বলে প্রমাণিত হলো। যদিও দীর্ঘস্থায়ী অভিযোগের বিষয় হলেও সংখ্যাসাম্য কোনো গুরুত্বপূর্ণ সমস্যা ছিল না। আওয়ামী লীগ 6 দফা কর্মসূচিতে কিংবা বাঙালি ছাত্রদের 11 দফা দাবিতে এটা ছিল না। এটাকে সহজেই মীমাংসিত সমস্যাবলীর শ্রেণীভুক্ত করা যেত। তখন বাঙালিরা এই সংখ্যাসাম্য নীতিকে সর্বনাশের কারণ বলে দাবি করেনি, কিন্তু তাদের দাবি ছিল ব্যাপক অর্থে এই মূল চুক্তির আশু বাস্তবায়ন, অর্থাৎ বেসামরিক চাকুরি ও সামরিক বাহিনীতে সমান প্রতিনিধিত্ব দান এবং অর্থনৈতিক ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য অপসারণ, যা পূর্ব বাংলার অসন্তোষ সৃষ্টি করেছে। তোষণের স্বেচ্ছাপ্রবৃত্ত কর্মপন্থা হিসেবে অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা না করে প্রকৃতপক্ষে ইয়াহিয়া খান বাঙালি অসন্তোষের সমাপ্তি ঘটালেন, যা এ পর্যন্ত আর কেউ করেনি। আরো অনেকের কাছে এই বিপদ ছিল সুস্পষ্ট, কিন্তু সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির রাজনীতিবিদ হিসেবে ইয়াহিয়া খান কৌতূহল উদ্দীপকভাবে ব্যাপারটিকে সেদিন থেকে দেখেননি। সম্ভবত এটা ছিল নিজের উপর মাত্রাতিরিক্ত বিশ্বাস। একজনের এক ভোট নীতি জাতীয় পরিষদে 313টি আসনের মধ্যে পূর্ব বাংলাকে দিয়েছিল 169টি আসন এবং পরিষদে স্থায়ী সংখ্যাগরিষ্ঠতা এই নির্ধারিত রাজনৈতিক সুবিধা শেখ মুজিবুর রহমানের জন্য হয়ে উঠল যেন স্বর্গ থেকে প্রেরিত একটি অমোঘ সুযোগ। প্রতিপক্ষের বিরুদ্ধে তিনি এই সুযোগের সদ্ব্যবহার করলেন। আওয়ামী লীগের 6 দফা কর্মসূচিকে ম্যাগনা কার্টার মতো অনুমোদন দেওয়া হলো এবং সাধারণ নির্বাচনকে বাঙালি জাতীয়তাবাদের ওপর গৃহীত গণভোটে পরিণত করা হলো। এর অপরিহার্য পরিণতি ইয়াহিয়া খানের অনভিপ্রেত সংবিধান প্রণয়নের ব্যাপারে ছলনাশ্রয়ী করে তুলল। সামরিকভাবে ক্ষমতা দখলের অভিপ্রেত কৌশল শোচনীয়ভাবে ব্যর্থ হল। অভীষ্ট পরিকল্পনায় ব্যর্থ হয়ে প্রেসিডেন্ট তার স্বাভাবিক শান্তভাবে একজনের এক ভোট নীতি জাতীয় পরিষদে 313টি আসনের মধ্যে পূর্ব বাংলাকে দিয়েছিল 169টি আসন এবং পরিষদে স্থায়ী সংখ্যাগরিষ্ঠতা এই নির্ধারিত রাজনৈতিক সুবিধা শেখ মুজিবুর রহমানের জন্য হয়ে উঠল যেন স্বর্গ থেকে প্রেরিত একটি অমোঘ সুযোগ। প্রতিপক্ষের বিরুদ্ধে এই সুযোগের সদ্ব্যবহার করলেন। আওয়ামী লীগের 6 দফা কর্মসূচিকে ম্যাগনা কার্টার মতো অনুমোদন দেওয়া হলো এবং সাধারণ নির্বাচনকে বাঙালি জাতীয়তাবাদের ওপর গৃহীত গণভোটে পরিণত করা হলো। এর অপরিহার্য পরিণতি ইয়াহিয়া খানের অভিপ্রেত সংবিধান প্রণয়নের ব্যাপারে ছলনাশ্রয়ী করে তুলল। সামরিকভাবে ক্ষমতা দখলের অভিপ্রেত কৌশল শোচনীয়ভাবে ব্যর্থ হল। অভীষ্ট পরিকল্পনায় ব্যর্থ হয়ে প্রেসিডেন্ট তার স্বাভাবিক শান্ত ভাব হারিয়ে ফেললেন। তারপর আর কোনোদিন তিনি শান্ত ভাব ফিরে পেলেন না। নিছক রাজনৈতিক সমস্যার সামরিক সমাধান হিসেবে পরবর্তীকালে যা হঠকারিতা ও বর্বরতার আশ্রয় নেওয়া হলো তা রাষ্ট্রের সর্বনাশের কারণ হয়ে দাঁড়ালো। সুপ্রিয় বন্ধুরা, আমাদের পর্ব এখানে শেষ করছি। দেখা হবে নতুন পর্বে নতুন পাঠ নিয়ে। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে এতক্ষণ
থাকার জন্য।